আমাকে বিয়ে করার 3 মাস পর আমার স্বামী ইতালিতে যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করে আমাকে না জানিয়ে। আমার নাম রিমো। পারিবারিক ভাবে দেখাশোনা করেই আমার বিয়েটা হয়েছিল। সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম। ঠিক তখনই বিয়ের সম্বন্ধটা আমার জন্য আসে। আমার বাবার বয়সটা যেহেতু অনেকটাই হয়ে গিয়েছিল, বাবাও চেয়েছিল খুব তাড়াতাড়ি আমাকে বিয়েটা দিয়ে দিতে। ছেলে দেখতে শুনতে ভালো ছিল, ছোট ফ্যামিলি ছিল, শিক্ষিত ফ্যামিলি ছিল, ইতালি প্রবাসী। এর থেকে আর বেশি কিছু কি লাগে একটা মেয়ের বিয়ের জন্য। যেদিন তারা আমাকে দেখতে এসেছিল তার 1 মাসের মধ্যে তার সাথে আমার সাথে বিয়ে হয়ে যায়, কারণ সে মাত্র ছুটি নিয়ে এসেছিল 3 মাসের। 3 মাস পর সে আবার প্রবাসে চলে যাবে। এরপর যে 3টা মাস সে আমার কাছে ছিল স্বপ্নের মতো কেটেছে। এত ভালোবাসতো, শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবকিছু মিলিয়ে সুখে সংসার আমার। 3 মাস পর যেহেতু সে প্রবাসে চলে যাবে, তাই সবাই আমাকে বলেছিল বাচ্চাটা নিয়ে নেওয়ার জন্য, বাবার বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক সবাই। কিন্তু আমার স্বামীকে যখন আমি কথাটা বললাম, সে বলেছিল আগে ইটালিতে যাই, তোমার কাগজগুলো ঠিক করি, আমার কাছে তোমাকে নেওয়ার ব্যবস্থা করি, তারপর আমরা বাচ্চা নিব, যাতে ওই দেশে বাচ্চাটা হলে ওই দেশের সিটিজেনশিপটা পায়। আমার স্বামীর কথাটাই মেনে নিয়েছিলাম। চোখের পলকে মনে হয় 3টা মাস কোন দিক দিয়ে চলে গেল বলতেই পারবো না। ওই যে সুখের দিনগুলা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। প্রবাসে যাওয়ার পরও সে আমার সাথে সারাক্ষণ ফোনে কথা বলতো। যতটুকু সময় শুধু কাজ করতো, শুধু সেইটুকু সময় আমার সাথে কথা বলতে পারতো না, আর বাকি সময়ই আমার সাথে কথা বলতো। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই অনেক ভালো ছিল। সারাদিন সংসারের কাজে তেমন একটা প্রেশার তারা আমাকে দিত না। যতটুকু আমি নিচে থেকে করতাম ততটুকু। বেশি কিছু করতে গেলে শাশুড়ি মা তো আমাকে রুমে পাঠিয়ে দিত, বলতো তুমি ছোট মানুষ, অনেক সময় আছে কাজ করার, এখন যাও স্বামীর সাথে কথা বলো, গল্প গুজব করো, ভালো সময় কাটাও। সময়টা আর কখনো ফেরত আসবে না। কাজ করার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। সত্যি এমন শাশুড়ি পেতে অনেক ভাগ্য করে জন্ম নেওয়া লাগে। কিন্তু আমার স্বামী প্রবাসে যাওয়ার 1 মাস পর থেকে খেয়াল করলাম সে আর আগের মতো আমার সাথে কথা বলে না। সারাদিনে হয়তো বা একবার কথা বলে, ফোন দেয়, তাও খুব একটা বেশি কথা বলে না। 10-15 মিনিট কথা বলে কেমন আছে কি সবকিছু জিজ্ঞেস করে অমনি ফোনটা রেখে দেয়। আমার একটু একটু সন্দেহ হতে লাগলো, যে মানুষটা সারাক্ষণ আমার সাথে ফোনে কথা বলতো সেই মানুষটা কিভাবে এত বিজি হয়ে যায়, কিভাবে এত কাজের প্রেশার হয়। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলেই বলতো কোম্পানিতে কাজের অনেক প্রেশার। এবার আমি নিজেকে বোঝাতাম হয়তো বা সবসময় কাজের প্রেশার তো একরকম থাকে না, হয়তো এখন কাজের প্রেশারটা বেশি, এজন্য আমাকে সময় দিতে পারে না। আবার যখন কাজ কমে যাবে তখন আমাকে ঠিকই সময় দিবে। এভাবে দেখতে দেখতে আরো 7-8টা দিন চলে যায়। হঠাৎই একদিন তাকে আমি ফোনে কোনোভাবেই পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গা থেকেই আমি কোনোভাবেই তাকে কানেক্ট করতে পারছি না। তখন তার রুমমেট যে রফিক ভাই ছিল, আমি তাকে ফোন দেই। ফোন দিয়ে ওর কথা জিজ্ঞেস করি। প্রথমে সে বলে যে কাজে বিজি আছে, ফ্রি হলে আপনাকে ফোন দিবে। কিন্তু আমি তাকে অনেক রিকোয়েস্ট করি, ভাইয়া সত্যি কথা বলেন, এমন কি কাজ যে 7 দিন যাবত আমার সাথে সে যোগাযোগই করতে পারতেছে না, আমি ফোনে পর্যন্ত তাকে পাচ্ছি না, 1 মিনিট কি কথা বলার সময় পাচ্ছে না সে। প্রথমে সে কোনো কিছু বলতে চায়নি, তারপর আমি অনেক করে ধরার পরে সে আমাকে বলল, ভাবি আপনাকে কি বলবো, নতুন বিয়ে হয়েছে, বলতেও ইচ্ছে করছে না। আমি তাকে আরো জোর করে বললাম, ভাইয়া ভনিতা না করে বলুন, আমি আপনার ছোট বোনের মতো, সত্য যেটা সেটাই বলুন। এখন রফিক ভাই যেটা আমাকে বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল আমার মাথার মধ্যে বড় একটা হাতুড়ি দিয়ে কেউ একটা বাড়ি দিয়ে দিয়েছে, এরকম ফিলিংস আসতেছিল। রফিক ভাই আমাকে বলল, ভাবি আপনার স্বামী 1 সপ্তাহ হলো দ্বিতীয় বিয়ে করেছে। আমি বললাম কি বলছেন এসব, এটা কখনোই সম্ভব না, সে আমাকে অনেক ভালোবাসে। রফিক ভাই আমাকে বলল, ভাবি ও রেগুলার ডান্স বারে যেত, সেখানেই এক মেয়ের সাথে সম্পর্ক হয় আর তাকেই বিয়ে করেছে, 1 সপ্তাহ হলো, এজন্য আপনার সাথে যোগাযোগ করতেছে না, ফোন টোন সব বন্ধ করে রেখেছে। এটা শোনার পর আমি একটা জোরে চিৎকার দেই। আমার চিৎকার শুনে পাশের রুমে থেকে শ্বশুর শাশুড়ি ননদ সবাই ছুটে আসে, আমাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন আমি আমার শাশুড়িকে সবকিছু খুলে বলি। শাশুড়িও কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিল না। আমি অনেক কান্না করতেছিলাম। শাশুড়ি আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। ওই দিন সন্ধ্যার সময়ে আমার স্বামী আমাকে ফোন দেয়। ফোনটা দিলে আমি আর ফোনটা রিসিভ করে কথা বলতে পারি না, অনেক কান্নাকাটি করতেছিলাম। সে ওই পাশ থেকে বারবার আমাকে জিজ্ঞেস করছিল কেন কান্না করছি। এখন আমি তাকে সবকিছু খুলে বলি, সে অস্বীকার করে, কোনো কিছুই স্বীকার করে না। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি আমার রুমে এসে আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমার স্বামীকে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। সে কসম পর্যন্ত দেয়, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে সত্যি কথা বলবি, একটুও মিথ্যে কথা বলবি না। তখন আমার স্বামী স্বীকার করে। কাছ থেকে কান্না করতে করতে তার মাকে বলে, মা আমার ভুল হয়ে গেছে, এটা একটা ভুল ছিল, আমি ওকে ছেড়ে দেবো, ওর সাথে সংসার করব না। রিমুকে বলো সে যেন আমাকে ছেড়ে না যায়, আমি ওর কাছেই ফেরত আসবো, ওকে আমার কাছে আনার ব্যবস্থা করব, সবকিছু ঠিক করে দিব মা, শুধু আমার এই ভুলটা ক্ষমা করে দিতে বলো। এগুলো শুনে আমি আমার শাশুড়ির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তাকে বলতে লাগলাম, আমি আপনার জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি, প্রহর গুনছি, কবে আপনার কাছে যাব বা আপনি আমার কাছে আসবেন। আপনি কেন আমার সাথে এরকম করলেন, কি দোষ ছিল আমার? যদি আমাকে ভালোই না বাসেন, আমাকে ভালোই না লাগে, কেন আমাকে বিয়ে করে
করেছিলেন। এখন আমার স্বামী আমাকে সেম কথাটাই বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এটা ভুল ছিল, আমি ওকে ছেড়ে দেব, আমি তোমার কাছেই ফেরত আসবো, আমি তোমাকেই ভালোবাসি। কথাটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ির আশেপাশের লোকজন সবাই জানাজানি হয়ে গিয়েছিল। সবাই আমাকে বলতে লাগলো, স্বামী যেহেতু ক্ষমা চাচ্ছে, একটা সুযোগ দাও, তুমি একটু ধৈর্য ধরো। আমার সবসময় ইচ্ছে করতো হয়তো নিজেকে শেষ করে দেই, তা না হলে দূরে কোথাও চলে যাই, কিন্তু আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো, মারে যে ঠকায় সেও ঠকে, তুই ধৈর্য ধর, ধৈর্যের ফল একদিন তুই ঠিকই পাবি, ধৈর্য হারা হোস না, তোর নিজের সাথে তুই নিজে কখনোই কোনো কিছু অন্যায় করিস না। এই সময়টাতে আমার শ্বশুর শাশুড়ি ননদ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে, অনেক সান্ত্বনা দিয়েছে। তারা সবসময় বলতো, আমাদের ছেলে যদি এই অন্যায় পথ থেকে ফেরত না আসে, তাহলে ওকে আমরা কোনোদিনও ছেলে হিসেবে মেনে নিব না, বরং তুই আমাদের মেয়ে হয়ে সারা জীবন আমাদের কাছে থেকে যাবি। তারপরে থেকে আমার স্বামী আমাকে সারাদিনে হয়তো 2-3 বার ফোন দিত, কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করতো না, মন থেকে তার জন্য আর ভালো লাগা ভালোবাসাটা কাজ করতো না, কিন্তু তবুও কথা বলতাম। এভাবে কেটে যায় আরো একটা মাস। 1 মাস পর সে হঠাৎই কান্না করতে করতে ফোন দিয়ে বলে, আমার শরীরটা অনেক খারাপ, আমি অনেক অসুস্থ, আমি দেশে ফিরে আসবো, তোমরা আমার জন্য দোয়া কইরো। এই কথাটা বলার 1 সপ্তাহের মধ্যে সে দেশে চলে আসে। তাকে যখন সামনাসামনি দেখেছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না, যে মানুষটা গিয়েছিল আর যে মানুষটা ফেরত এসেছে, আকাশ আর জমিনের পার্থক্য। বুকটা ফেটে যাচ্ছিল মানুষটার অবস্থা দেখে। হাজার হলেও তো নিজের স্বামী, আমি তো সত্যিকারে ভালোবেসেছিলাম, সে আমাকে ভালো নাই বাসতে পারে। অনেক অসুস্থ ছিল সে। এখানে আসার 1 সপ্তাহের মধ্যে সে আরো অসুস্থ হয়ে যায়। তখন আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সমস্ত টেস্ট করার পর জানায় তার এইডস হয়েছে। তখন আমাকেও টেস্ট করানোর জন্য সবকিছু বলা হয়। আমার টেস্টে নেগেটিভ আসে। সে দিন দিন আরো অসুস্থ হয়ে যায়। তার এই অসুখের কথা আমরা আশেপাশে কাউকে বলিনি, এমনি সবাইকে জানানো হয়েছিল সে একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি কখনোই চাইনি আমার স্বামী মারা যাওয়ার পরও তাকে কেউ ঘৃণার চোখে দেখুক। দিন রাতে খুব খারাপ অবস্থা তার, খুব কষ্ট হচ্ছিল। সেদিন সে কান্না করতে করতে আমার হাত জড়িয়ে ধরে বলেছিল, আমাকে ক্ষমা করে দিও। সেদিন শুধু কান্না করতে করতে তাকে একটা কথাই বলেছিলাম, আমাকে ছেড়ে তুমি সুখ খুঁজতে গিয়েছিলে, আর সুখের জায়গায় নিয়ে এসেছো মৃত্যু। তুমি তোমার সুখ খুঁজতে গিয়ে তোমার জন্য মৃত্যু নিয়ে এসেছো, কিন্তু আমি কি দোষ করেছিলাম বলো? মাঝখান থেকে আমাকে তুমি স্বামীহারা বিধবা করে গেলে। অনেক কষ্ট পেয়েছিল সে মারা যাওয়ার আগে, অনেক যন্ত্রণা ভোগ করেছিল সে। তার এই যন্ত্রণা, এই কষ্টগুলো আমি আর দেখতে পারতেছিলাম না। তার এই অসুখটা মূলত এসেছিল ওই যে ডান্স বারে চাকরি করতো মেয়েটা, তার সাথে রিলেশন করে যে বিয়ে করেছিল সেখান থেকে। মূলত মেয়েটা প্রস্টিটিউট ছিল। আমার স্বামী মারা যাওয়ার পর অবশ্যই আমার বাবা মা আমাকে নিতে এসেছিল, কিন্তু আমি আর সেখানে ফেরত যাইনি, কারণ আমি এখানে নতুন এক বাবা মা পেয়েছি যারা আমাকে মেয়ের মতোই ভালোবাসে। আর নতুন করে কাউকে বিশ্বাস করা, সংসার শুরু করা, সেটা আমার পক্ষে সম্ভব না। এই সমস্ত স্টোরিটা ছিল একটা অভাগী আপুর লাইফ থেকে নেওয়া।